বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে এসএসসি কেমিস্ট্রি রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে কথা বলবো হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় নিয়ে। তোমাদের জারণ সংখ্যা নির্ণয় করতে পারো না অনেকের একটা ভয় আছে জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আজকে আমরা এক তড়িতে কিন্তু জারণ সংখ্যা নির্ণয় করা শিখে যাব। তো জারণ সংখ্যা জিনিসটা কি? জারণ সংখ্যা কিন্তু সংজ্ঞায়িত করি, তাহলে এক একজন এক এক রকম ভাবে সংজ্ঞায়িত করবে। তো আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে একটা মৌল যৌগ গঠনের সময় যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেটাই তার জারণ সংখ্যা, অথবা কোনো মৌল যৌগ গঠনের সময় যতগুলো ইলেকট্রন ত্যাগ করে সেটাই তার জারণ সংখ্যা। তো বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে যে অণু বা যৌগ মূলকগুলো তাদের মধ্যে যে পরমাণুগুলো আছে তারা যৌগ গঠনের সময় ইলেকট্রন ত্যাগের প্রবণতাকে একটা ধনাত্মক সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় এবং ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাকে একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। এই যে কোনো একটা যৌগ বা অণুর মধ্যে পরমাণুগুলোর ইলেকট্রন ত্যাগের যে প্রবণতা এবং গ্রহণের যে প্রবণতা তাকে একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আসলে এটাই তার জারণ সংখ্যা। তাহলে চলো আজকে আমরা প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করব। এখানে অনেকগুলো মৌল আছে, এই প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা আজকে আমরা নিমেষে নির্ণয় করে ফেলবো। সো তোমাকে যে জানতে হবে যে ধাতুর জারণ সংখ্যার সামনে হবে প্লাস। জারণ সংখ্যা যত প্লাস মাইনাসের ব্যাপার স্যাপার আছে, সো ধাতুগুলোর যে জারণ সংখ্যা আছে তার সামনে হবে প্লাস এবং অধাতুগুলোর যে জারণ সংখ্যা আছে তার সামনে হবে মাইনাস। পটাশিয়াম পার ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আসলে কত হবে? তোমাকে বের করতে বলা হবে যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করো। সো যার জারণ সংখ্যা আসলে আমাকে বের করতে হবে তার মানটা আমি ধরে নেব কি এক্স। তাহলে কি লিখবো? যে ধরি ধরি এম এন ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এক্স। এবার তাহলে খেয়াল করো, আমরা তো জানি যে পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1, কারণ ধাতুগুলোর জারণ সংখ্যা সবসময় কি হয় +1 হয়ে থাকে ক্ষার ধাতু সমূহের। সো পটাশিয়াম যেহেতু ক্ষার ধাতু তার জারণ সংখ্যা হচ্ছে +1। সো +1, এখানে পটাশিয়াম আছে কয়টা? বলে পটাশিয়াম আছে একটা। ওকে, এর কাজ শেষ। এরপরে আমরা দিব হচ্ছে প্লাস। প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা লেখার পরে তারপর প্লাস দিব। এবার দেখো তো ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমাকে বের করতে হবে। আমি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কি ধরছি বলতো? এক্স। সো জারণ সংখ্যাকে আমি লিখলাম এক্স। ম্যাঙ্গানিজ কয়টা আছে? বলে একটাই আছে। ওকে, তাহলে কি দিব? 1। এরপরে দেখো যে অক্সিজেন কিন্তু ধাতু, সরি অধাতু। অক্সিজেন যদি অধাতু হয় তার জারণ সংখ্যার সামনে কি হবে বলতো? মাইনাস। অক্সিজেনের যোজনী যেহেতু 2, তাহলে কি হবে? -2। বলে অক্সিজেন আছে কয়টা? 4টা। সো 4। এটা সমান সমান লেখা যায় হচ্ছে 0, কারণ জারণ সংখ্যা আমরা জানি যে নিরপেক্ষ অণু হোক, পরমাণু হোক অথবা যৌগ হোক, তার জারণ সংখ্যা কি হয়? 0 হয়। সুতরাং পটাশিয়াম পার ম্যাগনেটের পুরোটার জারণ সংখ্যার মান কি হবে? 0। এবার তুমি খেয়াল করে দেখো 1 আর 1 গুণ করলে কি হয়? +1 প্লাস এক্স মাইনাস 4 দ্বিগুণে 8 = 0। বা এখানে বিয়োগ করো যে এক্স ইকুয়াল টু কত হয়? -7 সমান 0। এক্স সমান সমান কি হবে? এই পাশে গেলে 7। অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু আমরা জারণ সংখ্যা নির্ণয় করছি, অবশ্যই এর সামনে কি দিয়ে রাখবো বলতো? প্লাস। এবার তাহলে খেয়াল করো যে পটাশিয়াম পার ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে 7। আরে সহজ না? অনেক ইজি। চলো পরেরটা নির্ণয় করা যাক। দেখো সালফিউরিক অ্যাসিড এর পরেরটা কি আছে? H2SO4। যদি বলি যে সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত, অনুরূপভাবে আমরা কিন্তু ধরে নেব যে সালফারের জারণ সংখ্যা এক্স। সোজা কথা। এরপর কি করব? যে হাইড্রোজেনের ক্ষেত্রে বসা, যে হাইড্রোজেনের জারণ মান +1, কারণ হাইড্রোজেন যদি ধাতুর মতো আচরণ করে তাহলে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1। কয়টা হাইড্রোজেন আছে? 2টা। এরপরে কি দিব? প্লাস। সালফারের জারণ মান আমাকে বের করতে হবে। সো এক্স কয়টা সালফার আছে? বলে একটা সালফার। এরপর দেখো যে অক্সিজেনের জারণ মান আমরা আগেই দেখে আসছি যে -2। সো -2 ইন্টু অক্সিজেন আছে কয়টা? বলে 4টা। আর টোটালটা যেহেতু একটা নিরপেক্ষ যৌগ সুতরাং এর জারণ মান কি হবে? 0।
এবার তাহলে খেয়াল করো, 2 1 2 প্লাস এক্স 4 দ্বিগুণে 8 সমান সমান 0। তাহলে কি হবে, এক্স সমান সমান হবে 8 থেকে যদি 2 বাদ দাও তাহলে কত হবে, -6 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু কি হবে, +6। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান হচ্ছে +6। এবার তাহলে খেয়াল করো, আমি যদি কপার সালফেটের কথা বলি, যে কপার সালফেটের জারণ মান কত, এখানে আমি কি দিয়ে রাখলাম, কপার সালফেট। কপার সালফেটে সালফারের যোজনী কত। এবার খেয়াল করো, তাহলে এখানে আমি যেহেতু সালফারের যোজনী বের করব, সেখানে কিন্তু লিখেই রাখছি আগে থেকে যে সালফারের জারণ সংখ্যা হচ্ছে এক্স। যদি এক্স হয় তাহলে কপারের জারণ সংখ্যা আমরা জানি হচ্ছে +2। তাহলে কপারের জারণ সংখ্যা যদি +2 হয়, তাহলে কপার এখানে আছে কয়টা, কপার আছে একটা। তাহলে 2 × 1 প্লাস সালফারের জারণ সংখ্যা বের করতে হবে, এক্স সালফার একটাই আছে। এরপরে কি অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি -2, সো -2 ইন্টু কত, 4। এই যে পুরো কপার সালফেট যেহেতু একটা নিরপেক্ষ যৌগ, এর পুরোটার জারণ মান কি হবে, 0। এবার তাহলে খেয়াল করো, 2 1 কত হবে, 2 প্লাস এক্স -8 ইকুয়াল টু 0, বা এই যে আমি যদি লিখি যে 8 থেকে 2 বাদ দিলে কত থাকে, 8 থেকে 2 বাদ দিলে থাকে -6 ইকুয়াল টু 0, বা x সমান সমান কি হবে, +6। তাহলে এই যে +6, এইটাই আমার কপার সালফেটে সালফারের জারণ সংখ্যা। কি মজা লাগতেছে, অনেক সহজ। চলো তাহলে এর পরেরটা, এরপরের কি আছে দেখো তো, এরপরে আছে আমার নাইট্রিক অ্যাসিড। সো নাইট্রিক অ্যাসিডের জারণ সংখ্যা আমাকে বের করতে হবে HNO3। এখানে আমার নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করতে হবে, যা নাইট্রোজেনের জারণ সংখ্যা কত। তো যার জারণ সংখ্যা বের করব, আমি সেটাকে ধরে নেব যে ধরি নাইট্রোজেনের জারণ সংখ্যা, নাইট্রোজেন এর জারণ সংখ্যা হচ্ছে এক্স। এবার তাহলে খেয়াল করো, আমরা জানি যে হাইড্রোজেনের জারণ মান +1, হাইড্রোজেন আছে কয়টা, একটা। এরপরে খেয়াল করো, নাইট্রোজেনের জারণ মান বের করতে হবে, জারণ মান ধরেছি কি এক্স, নাইট্রোজেন আছে কয়টা, একটা। ওকে, এরপরে প্লাস অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 × 3 ইকুয়াল টু 0। ওকে, এবার তাহলে গুণ করে ফেলো, 1 প্লাস এক্স -6 ইকুয়াল টু 0, বা এক্স -5 ইকুয়াল টু 0, বা এক্স সমান সমান কত হয়, +5। সো নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +5। এরকম ভাবে আমরা প্রত্যেকটা যৌগের জারণ সংখ্যা, প্রত্যেকটা যৌগে এই মৌলগুলোর জারণ সংখ্যা বের করতে পারবো। এরপরে কি আছে দেখো, ফসফরিক অ্যাসিড H3PO4। H3PO4, এখানে বলছে যে ফসফরাসের জারণ সংখ্যা কত, ফসফরাসের জারণ সংখ্যা কত। তো আমরা কি ধরে নিব যে ফসফরাসের জারণ সংখ্যা কত হবে, এক্স। ওকে, তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, +1, হাইড্রোজেন আছে কয়টা, তিনটা। ওকে, ফসফরাসের জারণ সংখ্যা বের করতে হবে, এক্স আছে কয়টা, একটা। অক্সিজেনের জারণ মান কত আমরা জানি, -2, অক্সিজেন আছে কয়টা বলে, চারটা। এই টোটালটার জারণ সংখ্যা কি হবে বলতো, 0, কারণ আমরা জানি যে নিরপেক্ষ মৌলের জারণ সংখ্যা কি হয়, 0 হয়। ওকে, এবার তাহলে খেয়াল করো, 3 × 3 প্লাস এক্স -8 ইকুয়াল টু 0। তাহলে 8 থেকে 3 বাদ দিলে কি থাকে, -5 ইকুয়াল টু 0, বা এক্স সমান সমান কি থাকে, +5। তাহলে এই যে ফসফরিক অ্যাসিডে ফসফরাসের জারণ সংখ্যা হচ্ছে +5। অনুরূপভাবে খেয়াল করে দেখো যে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে হবে, আমরা ইজিলি বের করতে পারবো, কোনো সমস্যা নাই। ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড MnO2, এখানে আমার ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে হবে। সো ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা বের করতে হলে কি করতে হবে, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ধরে নিতে হবে, ধরি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এক্স। ওকে, তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা যদি এক্স হয় তাহলে এক্স বলে ম্যাঙ্গানিজ আছে কয়টা, একটা। প্লাস অক্সিজেনের
জারণ সংখ্যা কত? -2। সো আমরা এখানে কি লিখবো? -2 ইন্টু কত? 2 সমান সমান 0। এবার ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়? এক্স প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস 2 2 গুণে 4 ইকুয়াল টু 0 বা এক্স সমান সমান হচ্ছে +4। তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে আসলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +4। এইভাবে তুমি চাইলে প্রত্যেকটা মোলের জারণ সংখ্যা বের করতে পারবা, কোনো ব্যাপার না। এটা নিয়ে আসলে একদম প্যারা নেওয়ার কিছু নাই, একদম চিল করবো আমরা প্রত্যেকটা মোলের জারণ সংখ্যা খুব ইজিলি বের করতে পারছি। এবার খেয়াল করে দেখো যে পরেরটা কি আছে, পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা তোমার কত? সো তুমি লিখে ফেলো যে পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেটে আমাকে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে হবে। সো আমি ধরে নিলাম যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে এক্স। তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা তো আমরা জানি +1। কেন? বলে পটাশিয়াম হচ্ছে ক্ষার ধাতু। সো ক্ষার ধাতুদের জারণ সংখ্যা সবসময় কি +1, মৃৎ ক্ষার ধাতুদের জারণ সংখ্যা +2। এবার তাহলে কি হবে? +1, পটাশিয়াম আছে কয়টা? 2টা। ওকে, যোগ ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমাকে বের করতে হবে, জারণ সংখ্যা অধর্সি এক্স, ক্রোমিয়াম আছে কয়টা? 2টা, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি -2, অক্সিজেন আছে কয়টা? বলে 7টা। টোটালটার জারণ সংখ্যা কি হবে? 0। আমরা জানি যে এটা একটা নিরপেক্ষ যৌগ, সো নিরপেক্ষ যৌগের জারণ মানটা কি হয় বলতো? 0 হয়। ওকে, তাহলে 2 1 কে 2, +2 আর এক্স গুণ করলে 2x, প্লাস এ মাইনাস 7 দ্বিগুণে 14 ইকুয়াল টু 0। এবার দেখো 14 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে আমার কি থাকে? থাকে হচ্ছে -12 ইকুয়াল টু 0। ওকে, তাহলে 2x রাখো, সমানের এই পাশে গেলে কি হবে? 12 হয়ে যাবে প্লাস, 12 হয়ে যাবে কি? প্লাস। বা x সমান সমান কি হবে? 12 কে 2 দ্বারা ভাগ করলে আমার আসে হচ্ছে +6। তাহলে খেয়াল করো, পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। এরপরে খেয়াল করো যে সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা কত? Na2S2O3। এখানে আমাকে সালফারের জারণ সংখ্যা বের করতে হবে। অনুরূপভাবে যার জারণ সংখ্যা বের করতে হবে তার জারণ সংখ্যা ধরে নিতে হবে। আমরা ধরে নিই যে সালফার এর জারণ সংখ্যা কত? সালফারের জারণ সংখ্যা হচ্ছে এক্স। অনুরূপভাবে দেখো সোডিয়াম যেহেতু ক্ষার ধাতু, এর জারণ সংখ্যা হবে +1, আছে কয়টা সোডিয়াম? বলে 2টা। এরপর সালফারের জারণ সংখ্যা বের করতে হবে, সালফারের জারণ সংখ্যা এক্স, সালফার আছে 2টা। এরপরে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, আছে কয়টা? বলে 3টা। টোটালটার মান হচ্ছে 0। এবার খেয়াল করো যে +2 x - 6 = 0। এবার তাহলে খেয়াল করো তো 2x সমান সমান কি থাকে? -4 = 0 বা 2x। দেখো সমানের এই পাশে যদি মাইনাস থাকে তাহলে এই পাশে গেলে অবশ্যই কি হবে? প্লাস হবে, +4। বা x সমান সমান +4 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? +2। তাহলে সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +2। অনুরূপভাবে দেখো যে পারক্লোরিক অ্যাসিডে এখানে বলছে যে পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। সো পারক্লোরিক অ্যাসিডের সংকেত কি? HClO4, পারক্লোরিক অ্যাসিড। এখানে তোমাকে জারণ সংখ্যা কার বের করতে হবে? ক্লোরিনের। তাহলে অনুরূপভাবে কোনো কথা নয়, কোনো প্যারা নাই, ওই যে একটা নিয়ম, যার জারণ সংখ্যা আমাকে বের করতে হবে তার জারণ সংখ্যা আমি ধরে নেব। যে ধরি ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে কি? এক্স। তাহলে হাইড্রোজেনের, আমরা জানি যে হাইড্রোজেন ধাতুর ন্যায় আচরণ করে, সো এর জারণ সংখ্যা আমরা আগের থেকে জানি +1। কয়টা হাইড্রোজেন আছে? একটা। প্লাস ক্লোরিনের জারণ সংখ্যা বের করতে হবে এক্স, কয়টা ক্লোরিন আছে? একটা ক্লোরিন আছে। ওকে, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 ইন্টু কয়টা আছে? 4টা। টোটালটার মান কি হবে? 0। এবার তাহলে খেয়াল করো যে 1 অককে 1 হয়, প্লাস এক্স মাইনাস কত? 8 = 0 বা x সমান সমান কত হবে? -7 = 0 বা
x সমান সমান হবে +7। এই যে পার ক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা কত? ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +7। খেয়াল করো, তাহলে HClO4 এই যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা কত পেলাম? +7। এবার একটু ব্যতিক্রম ধর্মী জারণ সংখ্যা তোমাকে বের করতে হবে। দেখো আমি অঙ্কের মধ্যে কিন্তু বলে রাখছি যে কার্বনেট, এই কার্বনেটে সরি কপার হবে না, এখানে কার্বনেটে কার্বনের জারণ সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। এতক্ষণ আমরা যা বের করলাম প্রত্যেকটা ছিল হচ্ছে নিরপেক্ষ যৌগ। সো নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা কি হয়? টোটালটার যোগফল হবে 0। কিন্তু তুমি কোনো যৌগমূলকের ক্ষেত্রে কিন্তু সেই জারণ সংখ্যাটা 0 লিখতে পারবো না। তখন তার যে যৌগমূলকের যে চার্জের সংখ্যা থাকবে সেই চার্জ সংখ্যাটাই আসলে কি হবে? তার জারণ সংখ্যা। যেমন ধরো এখানে আমি বলছি কি কার্বনেট, কার্বনেটে আহ কার্বনেটে কার্বনের জারণ সংখ্যা তোমাকে বের করতে হবে। সো আমি এখানে ধরি কার্বনের জারণ সংখ্যা, হলো x। আমি ধরে নিলাম যে কার্বনের জারণ সংখ্যা হলো x। তাহলে খেয়াল করো যে কার্বনের জারণ সংখ্যা আমাকে বের করতে হবে। সো কার্বন জারণ সংখ্যা তো x ধরেছি, কার্বন আছে কয়টা? একটা। প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু আমরা জানি যে -2। অক্সিজেন আছে কয়টা? 3টা। ওকে, এবার দেখো তো এটার ক্ষেত্রে কিন্তু আমরা জারণ সংখ্যা 0 লিখতে পারবো না। কেন 0 লিখতে পারবো না? কারণ আমরা জানি যে যৌগ মূলকের ক্ষেত্রে জারণ সংখ্যা হবে তার চার্জ সংখ্যার সমান। সো এখানে লিখবো কি আমরা? -2। এখানে লিখবো -2। তাহলে এখানে কত হয়? x প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে গুণে 6, -2 বা x সমান সমান কি আছে? -2 + 6 +4। তাহলে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +6। এভাবে তুমি চাইলে প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা বের করতে পারো খুব সহজেই। সো আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবে এবং আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন শিক্ষাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।